স্বাধীন হয় পাকিস্তান? 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরে প্রথম যে ঘটনাটা সেটা হলো ভাষা নিয়ে বিতর্কের শুরু হয়। আর ভাষা বিতর্কের কারণে প্রথম যেটা হয়, মুসলিম লীগের নেতারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা দেয় যে পাকিস্তান স্বাধীন হলে রাষ্ট্রভাষা হবে উর্দু। আর এই জন্য 2রা সেপ্টেম্বর যারা বাঙালি আছে এরা চেয়েছে রাষ্ট্রভাষা বাংলা হোক। আর সেটার দাবিতে তারা তমুদ্দুন মজলিস নামে রাষ্ট্রভাষার প্রথম যে সংগঠন এটা প্রতিষ্ঠা করে। তমুদ্দুন মজলিস এটা প্রতিষ্ঠা করে। তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা হয় 2রা সেপ্টেম্বর 1947। তমুদ্দুন মজলিস। ওকে, বিএম কলেজ থেকে দেখছি কেউ একজন লিখছিলেন, আমি ভুলে গেছি কে, বাইজিৎ সবুজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো 2রা সেপ্টেম্বরের পরে আরেকটা লেখেন 15ই সেপ্টেম্বর। এই দিন তমুদ্দুন মজলিসের পক্ষ থেকে একটা পুস্তিকা প্রকাশ করা হয়, যে পুস্তিকাটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা আসলে কি হওয়া উচিত এই বিষয়টা জনগণকে বোঝানোর জন্য এই পুস্তিকাটা প্রকাশ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। প্রাইমারি 2 ধাপের প্রশ্ন দেখছেন আপনারা? মুক্তিযুদ্ধের এত বড় একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসেই নাই, সব আসছে প্রকাশনা থেকে। প্রথম ধাপে 3টা প্রশ্ন আসছে প্রকাশনা থেকে, গান গল্প কবিতা ওই অংশ থেকে। দ্বিতীয় ধাপে একটা প্রশ্ন আসছে। ওকে, আর তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা হয়, এইটার প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক, অধ্যাপক আবুল কাসেম। এই হলো প্রাথমিক প্রচেষ্টা। এরপরে কিভাবে এটা ভাষা আন্দোলনের দিকে ধাবিত হয় সেটা বলতেছি। 15ই সেপ্টেম্বর এই পুস্তিকা প্রকাশ করার পরে লোকজন বুঝতে পারে যে আসলে রাষ্ট্রভাষা এইভাবে দাবি আদায় হবে না, এবং আমাদের রাষ্ট্রভাষা বাংলাই হওয়া উচিত, উর্দু কোনোভাবে হওয়া উচিত না। সেটার পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে 1 অক্টোবর 1947 তারা একটা কমিটি গঠন করে, যার নাম দেয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠন করা হয় 1 অক্টোবর 1947, এবং এই পরিষদের আহ্বায়ক ছিলেন কে? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। নুরুল হক ভূঁইয়া। অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। আচ্ছা, আমি যেই হলে ছিলাম, যেই রুমে ছিলাম, আপনি সেখানে বসে ক্লাস করছেন। আচ্ছা, এটা বিশাল বড় পাওয়া। আর হয়তোবা এর থেকেও আরো বড় পাওয়া হইতেছে যদি আমি আমার কলেজেই টিচার হয়ে আসি, তাহলে আমার স্যারদেরই কলিগ হয়ে আসার হয়তো একটা সুযোগ মিলে যাচ্ছে খুব সম্ভবত, যদি পোস্ট খালি থাকে। আমার সেটাই চেষ্টা আছে যে আমি যেখান থেকে আমার স্নাতক কমপ্লিট করেছি সেখানে আমার স্যারদেরই আমি কলিগ হয়ে আসি। এটা একটা আমার জন্য বিশাল বড় পাওয়া হবে। আমার শিক্ষকরা সবাই আছে যাদেরকে আমি পেয়েছিলাম, 2-1জন হয়তো একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, জিআই পণ্য কয়টি? ভাই এটা আমাকে জিজ্ঞেস করেন না, কালকে সকালে ঘুম দিয়ে উঠে শুনবেন আবার আরেকটা, পরে বলবেন স্যার ভুল বলছে। মানে প্রতিদিন সকালে চোখ খুললেই বলে আরেকটা বাড়ছে, এখন 25টা। আমার মেসেজ কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখা যায়, সবার মেসেজই দেখা যায়। তো আপনারা দেখবেন না আপনাদের মেসেজ, কিন্তু আপনারা দিলে মেসেজ দেখা যাবে। যাদের ক্যামেরা চালু আছে তাদের চেহারাও দেখা যাবে। টুম্পা রানী আপু হলো টেনশনে পড়ছেন কি কোনো কারণে? গালে হাত দিয়ে বসেছেন কেন উপরে? লেখেন, খাতা কলম থাকলে একটু লিখে রাখেন, তাহলে মনে রাখাটা সহজ হবে। পরে একবার রিভিশন দিলেই সবটা বুঝবেন। প্রশ্ন আসুক বা না আসুক, যদি আপনার ভালো পড়া থাকে, রিভিশন দেওয়া থাকে, অন্তত কনফিডেন্সটা ভালো পাবেন পরীক্ষার মধ্যে। কি MI A2 নামাজ পড়ে আসছেন ভাই? আরে সেই রিল্যাক্সে আছেন বিছানায়? যে আপনাকে বলছি, কি কালার এটা? পিঙ্ক কালার? হ্যাঁ টুপি মাথায় যে ভাই, MI A2 খয়েরি কালার না পিঙ্ক? হ্যাঁ আপনি আছেন কই? বিছানায়? আমি বলছিলাম চেয়ার টেবিলে যাইতে। ওকে, আসেন। এই পর্যন্ত শেষ। এই বছরে আর কিছুই ঘটে নাই। 1948 সালে নতুন করে আবার ভাষা বিতর্ক শুরু হয়। কেন? কারণ 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ, যেমন এখন আমাদের আছে জাতীয় সংসদ,
তখন ছিল গণপরিষদ। এই গণপরিষদের একজন সদস্য 23 ফেব্রুয়ারি তিনি পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তোলেন। রাষ্ট্রভাষা করার দাবি তোলেন অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি ছিলেন মূলত কুমিল্লার বাসিন্দা এবং পাকিস্তান গণপরিষদের একজন সদস্য। তিনি এই দাবিটা তোলেন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি, বাট পাকিস্তানিরা মেনে নেয়নি। আর মেনে না নেওয়ার কারণে যেটা হয়েছে, উনি ওইখান থেকে ওয়াক আউট করেন, বেরিয়ে আসেন, এবং 2রা মার্চ এইখানে গঠন করা হয় আমাদের এই বাংলায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার, যেটার নাম হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় স্যার ঝাপসা, আচ্ছা না আমি ঝাপসা না, আমি ঠিকঠাকই আছি, আমাদের এইখানে কোনো সমস্যা নেই, আপনার নেটওয়ার্কটা জাস্ট ঠিক করে দিলে। স্যার প্লিজ বলেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করলে কি প্রভাষক পদে আবেদন করা যাবে? যেই সাবজেক্টে খুশি সেই সাবজেক্টে আপনি অনার্স করেন, করলে আবেদন করা যাবে প্রভাষক পদে, সমস্যা নেই। মানে এটা বলার কারণ হলো আপনি অনেকবার এই কমেন্টটা লিখছেন, রাষ্ট্রবিজ্ঞান জানিয়েই করেন আপনি আবেদন করতে পারবেন অনার্স করলেই প্রভাষক পদে, সমস্যা নেই। তো 2রা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেই সাবজেক্টই করেন, সাবজেক্ট কোনো সমস্যা না, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এইটা গঠন করা হয় 2রা মার্চ 1948 সালে। এবং এইখানে আহ্বায়ক রাখা হয় শামসুল আলম নামে একজনকে। আহ্বায়ক ছিলেন শামসুল আলম, এবং এই কমিটি তারা একটা কর্মসূচি ঘোষণা করে, অবরোধ কর্মসূচি, এবং এটা ঘোষণা করে 11ই মার্চে। এবং 11ই মার্চের যে অবরোধ কর্মসূচি, 11ই মার্চের যে অবরোধ কর্মসূচি, এই কর্মসূচিতে পুলিশ এই জায়গা থেকে এই দিন বঙ্গবন্ধু সহ 69 জনকে গ্রেপ্তার করে হরতাল পালনকালে। বঙ্গবন্ধু সহ 69 জন গ্রেপ্তার। এই প্রথম রাষ্ট্রভাষার দাবিতে কোনো আন্দোলন এবং লোকজন গ্রেপ্তারের মতো কার্যক্রম হয়েছে। দ্যাটস ওয়াই 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটার আগ পর্যন্ত এই তারিখটাকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হতো। এই তারিখটাই ছিল রাষ্ট্রভাষা দিবস। এটা পরীক্ষায় আসে যে 1952 সালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো কত তারিখে। 1952 সালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো কত তারিখে? 1952 সালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস পালন করা হতো কত তারিখে? উত্তর 11ই মার্চ। এবার এই লোকজনগুলোকে আবার আন্দোলন করে পূর্ব বাংলার লোকজন, ফলে 15ই মার্চ এদের মুক্তি দিয়ে দেওয়া হয়। মুক্তি দেওয়ার পরে কি হয়, ঘটনাটা মোহাম্মদ আলী জিন্নাহর ভালো লাগে নাই, যার কারণে তিনি 19শে মার্চ ঢাকায় আসেন, এবং এসে তিনি ঢাকায় 2টা বক্তৃতা দেন। ক্যামেরা ক্লিয়ার না। এই যারা পরে আসছেন এতক্ষণ শোনেন না, এই যে 10 জন পরে আসছেন, 266-র পরে আরো 10 জন বাড়ছে, এখন 276। সবার জ্ঞাতার্থে আবার একবার বলি, যদি কোনো কিছু, এক চাচা বৃদ্ধ মানুষ ডাক্তার দেখাইতে গেছে, তো গিয়ে বলতে, শোনো আমার ওই যে হাঁটুতে ব্যথা করে। তো বলছে, চাচা বয়স হয়েছে তো, ক্যালসিয়ামের অভাবের জন্য। তো বলছে, শোনো আমার ওই যে মাঝে মাঝে পেটে সমস্যা হয়। তো চাচা বয়স হয়েছে তো, এখন হজম শক্তি ভালো নাই। তো বলছে, শোনো আমি মাঝে মাঝে কানেও একটু কম শুনি। তো বলছে, চাচা বয়স হয়েছে তো ওই জন্য একটু কানে কম শুনতেছেন। তো চাচা খুবই রাগ হয়ে গেছে যে, যদি এগুলা সব বয়সের জন্য হয় তা তুই বসে আছিস কিসের জন্য বেটা? তো বলছে, চাচা এই যে রাগ করছেন এটাও বয়স হয়েছে সেই জন্য। তো যে কোনো কিছুই আপনার সমস্যা মনে হবে, সাউন্ডের সমস্যা, ঝিরঝির করবে, ক্যামেরা ভালো দেখাবে না, আপনি ধরে নিবেন যে এটা আপনার ওইখানে নেটওয়ার্ক সিগন্যাল উইক হয়ে গেছে, একটাই সমস্যা, নেটওয়ার্ক উইক। বুঝেন নাই? স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যার মধ্যেই বলেন, বাবা মা, যার মধ্যেই বলেন, যদি সমস্যা হয় সে সমস্যার একটাই কারণ, কানেকশন দুর্বল, নেটওয়ার্ক দুর্বল। আর এই কানেকশন যেখানে ভালো পায় এরকম একটা জায়গায় চলে যেতে হবে খুব দ্রুত। দেখবেন আপনার পরিবারের কেউ আপনাকে পাত্তা দিতেছে না, তার মানে এই না যে তখন আপনি বাইরে বাইরে ঘুরবেন। তখন আপনার কাজ হলো পরিবারকে আরো বেশি করে সময় দেওয়া, যাতে আপনাকে তারা বুঝতে পারে। আর আমরা ঠিক উল্টাটা করি। যাই হোক, আসেন। ও মা, এই নাম কার? হ্যাপি ম্যান। নাম রাখছে হ্যাপি ম্যান। এরপরেরটা দেখেন, তাহলে 21শে মার্চ
মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন, মানে 19শে মার্চ আসেন এবং ঢাকায় ভাষণ দেন। আরেকটা হলো 24 মার্চ, এই দুইটা তারিখ মনে রাখবেন। 21শে মার্চ জিন্নাহ ভাষণ দেন হলো রেসকোর্স ময়দানে, যেটা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, এবং ঢাকার কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটা সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন 24শে মার্চ। আর এই 2 তারিখে কে দেন? মোহাম্মদ আলী জিন্নাহ ভাষণ দেন, এবং দুইটা ভাষণেই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই শুরু হলো গোলযোগ। না, এখানেও বয়সের সমস্যা। আচ্ছা, এই শুরু হলো এখান থেকে গোলযোগটা মূলত। জিন্নাহ ভাষণ দিয়ে বলেছেন যে উর্দু এন্ড উর্দু, মানে একমাত্র উর্দু, কোনো বাংলা টাংলা চলবে না, একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা। তো ওনার এই ভাষণের পরে ছাত্ররা সমস্বরে না না বলে প্রতিবাদ করে, রেসকোর্স ময়দানে জনতা প্রতিবাদ করে, এবং এর মাধ্যমে মোটামুটি ঘটনাটা ক্রিটিক্যাল আকার ধারণ করলেও পরবর্তীতে এটা প্রশমন হয়ে যায়, কারণ 1948 সালের শেষ দিকে এসে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। আর জিন্নাহ মারা যাওয়ার কারণে খুব বেশি আলোচনায় আর থাকেনি ওই বছর জিনিসটা। জিনিসটা আবারও আলোচনায় আসে 1949 সালে, যখন পূর্ব বাংলা ভাষা কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়। কমিটি বানানোর উদ্দেশ্য ছিল যে তোমরা বাংলায় কথা বলতে চাও যখন, এত ঠিক আছে বাংলায় কথা বলবা, কিন্তু আরবি হরফে বাংলা লিখতে হবে। এখন আপনারা মেসেজ লেখেন না মানুষকে, এই যে জিডি এনটি, গুড নাইট, এম আর আমার, এম এন মন, ভিএলও ভালো, এনআই নাই আমার মন ভালো নাই। তো এই ধরনের যারা লিখতেছেন, এই কাজটাই পাকিস্তানিরা বলছিল যে ঠিক আছে তোমরা তাহলে ই করো, বাংলায় কথা বলো, কিন্তু লিখতে হবে আরবিতে। ওকে, বাংলা আরবিতে লিখতে হবে। বাট এই কমিটিটা মার্চ মাসে গঠন করার পরে বাঙালিরা বুঝতে পারে যে আসলে এইভাবে ওনাদেরকে বুঝাই লাভ নাই, তার বদলে আমরা নিজেরাই ক্ষমতায় চলে যাই, আমরা সংসদে গেলে আমরা সংসদে গিয়ে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করে নিব। আর এই জন্যই দল গঠন করে ফেলা হয় 23শে জুন। ঘটনা ছিল ওইটা 19শে মার্চের ঘটনা। এরপরে 23শে জুন পূর্ব বাংলা ভাষা কমিটি গঠনের কিছুদিন পরেই আমরা দল গঠন করে ফেলি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দল গঠন করা হয়, নতুন দল, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটা দল গঠন করা হয়। এবং এই যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যেটা আছে, এই মুসলিম লীগ গঠনের সময় এখানে কমিটিতে মোট সদস্য রাখা হয় 40 জনকে, এবং সেই 40 জন সদস্যের মধ্যে 40 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়, তার মধ্যে 3 জন প্রমিনেন্ট, একজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে। এবং এইটা ঢাকার রোজ গার্ডেন নামে একটা বাসা ছিল টিকাটুলিতে, পুরান ঢাকায়, সেই রোজ গার্ডেনে বসে এই কমিটিটা গঠন করা হয়, হুমায়ুন কবির নামে একজনের বাসায়। এখানে বসে, স্যার নেট না, ওইখানে ক্যামেরা সমস্যা, পরিষ্কার দেখা যায় না। ভাইরে আমি বুঝাই বলতে পারি নাই বোধ হয়। 275 জন মানুষের মধ্যে বা 78 জনের মধ্যে আপনারই কেন সমস্যা হবে যদি এখানের ক্যামেরার সমস্যা হয়? আপনি বুঝতেছেন না কেন? কথা বললে সহজে বুঝবেন। নেটের সমস্যা মানে নেটের সমস্যাই মাস্ট বি। আমার সামনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা 1 লাখ টাকার উপরে দাম। সমস্যা হলে তো ক্যামেরায় সমস্যা হলে বাকিরাও দেখতো। আমি যা বলি এটা একটু মন দিয়ে শোনেন, যে ওটা সমস্যা খামাখা কমেন্ট না করে যেখানে যায়, মানে গেলে নেটওয়ার্কটা ভালো হবে এরকম একটা পাশে বসলে ইজিলি দেখবেন। আর লজ্জা পাওয়ার কিছু নেই, আমি যেটা বলছি এটা যে স্যার আমার এই করতেছে, কারণ এই কমেন্ট আমি আর আপনি ছাড়া আর কেউ দেখবে না। যা করতেছেন কমেন্ট আপনারটা আমি দেখতেছি, আপনি কে সেটা কেউ জানবে না। তো টেনশন নিয়েন না। 23 জনের পরে লজ্জা পাওয়ার কিছুই নাই। 23 জনের পরে যেটা আমরা বলবো সেটা হলো এই কমিটির সভাপতি, আওয়ামী লীগ যখন গঠন করা হয় কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের একজন যার নাম শামসুল হক, এবং বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক, এটা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, তাহলে আমরা সামনে চলে যাই।
এটা হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আর এখানে একটা কথা স্টার দিয়ে লিখে রাখেন যে 1955 সালের অক্টোবর মাসে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। 1955 সালের অক্টোবর মাসে 22 থেকে 26 পর্যন্ত একটা কনফারেন্স হয়। ওই কনফারেন্সে বসে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়। তখন এটার নাম হয়ে যায় আওয়ামী লীগ। মুসলিম শব্দ বাদ দেওয়া হয়। এই বছরে আর তেমন কোনো ঘটনা নেই। ঘটনা ঘটে আবার 1950 সালে। এই সময় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় আসেন। এসে তিনি এক জায়গায় ভাষণ দেন এবং ভাষণে ঢাকায় তিনি বলেন, পল্টন ময়দানের ভাষণে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে অনলি উর্দু। ওই পুরান কথা আবার বলেন। তখন আবার নতুন করে আগুন লাগে পুরানা এসে। আর এটার ফলশ্রুতিতে 11ই মার্চ রাষ্ট্রভাষা দিবসে গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1950 সালে ছাত্ররা গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে কারা? ছাত্ররা। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই পরিষদের আহ্বায়ক রাখা হয় আব্দুল মতিনকে। আব্দুল মতিন। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই। এরা খুব বেশি আন্দোলন টান্দোলন করে নাই। বাট ঘটনাটার আবার